আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি ভূমিকাতে না গিয়ে আজকে সরাসরি আলোচনায় চলে যাব। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন গোলাম দস্তগীর। তিনি কূটনৈতিক, ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ, সাংবাদিক, আইনজীবী, আম, এবং বর্তমান সময়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগ এবং তথ্য আদান প্রদান এবং আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অবহিত করেন এবং কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জন্য। দস্তগীর ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দৃষ্টিকোণে আবারও আমার সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক শ্রোতা যারা শুনছেন, ওয়াশিংটন ডিসি থেকে আপনাদেরকে শুভেচ্ছা। এত বড় একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সাথে সাথে বিদেশে দেশে কেউ যদি আওয়ামী লীগের পক্ষে বলে, সেগুলো তার জন্য একটা অ্যাকশন না হবে। তো এই পুরো বিষয়টা আপনি কিভাবে তুলে ধরেছেন ওয়াশিংটনের ওভাল অফিসে, এবং কি উত্তর পেলেন, বা আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি আসলে? আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এটা কথা সত্য যে আপনারা জানেন যে স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিং এ আমি চেষ্টা করি উপস্থিত থাকার জন্য। আমার মৌলিক কাজটি হলো প্রশ্ন উত্থাপন করা, যেই প্রশ্নগুলো আসলে বাংলাদেশের মৌলিক মানবাধিকার, বাংলাদেশের মৌলিক কিছু অধিকারকে হরণ করে। এটা শুধু এই সরকারের সময়ই নয়, যে কোনো সরকারের সময় ঘটতে পারে, এবং সেটা নিয়ে যাতে করে বিশ্বের এই আমরা বলবো মোরাল আমেরিকার পররাষ্ট্র দপ্তর এবং আম, বা হোয়াইট হাউস যারা জানতে পারে, তাদের কথাতেই অনেক সময় অনেক কাজ হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা আপনি যে কথাটা বললেন সেটা হলো যে বাংলাদেশের যে নাম বাংলাদেশ, বাংলাদেশের যে স্বাধীনতার আন্দোলন, সশস্ত্র আন্দোলন, তার আগে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের পটভূমি তৈরি করা, 1952 সনের আমাদের ভাষা আন্দোলনের পটভূমি তৈরি করা এবং এই আন্দোলনকে পরিচালনা করা, এই সমস্ত কিছুর সাথে একটি একটি বড় রাজনৈতিক সংগঠনের নাম যুক্ত, তার নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা আমার আমার কথা যারা শুনছেন তাদেরকে কাছে আমি অতিরিক্ত বলতে চাই না কিভাবে মুসলিম লীগ থেকে ধারাবাহিকভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় সেটা আমরা জানি। এবং আওয়ামী লীগের এই যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু কিভাবে ধারাবাহিকভাবে রাজনৈতিক আন্দোলন তৈরি করে তারপর 6 দফার মাধ্যমে, তারপর 1970-এর নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করার ইতিহাসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্ত। হয়তোবা আপনি কেউ আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হতে না পারি, কিন্তু ইতিহাসকে তো মুছে দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, আমি এই কথাটা বারবার বলি কিন্তু আজকেও আবার বলতে হবে, সেটা হলো ইন্টারিম গভর্নমেন্ট, এই ওয়ার্ড ইংলিশে হোক বাংলায় হোক, এই শব্দটা বাংলাদেশের বর্তমান যে সংবিধান, যেটাকে এখনো এই মুহূর্ত পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশের এই বর্তমান সরকার স্থগিত করেনি। অতএব ওনারা কোনো ক্রমে সাংবিধানিক সরকার নন। এই অসাংবিধানিক সরকার কোনো এত দ্রুততম সময়ের মাঝে বাংলাদেশের ইতিহাসের সাথে যুক্ত যে একটি রাজনৈতিক দল, আমি সেই রাজনৈতিক, আমরা যদি পাকিস্তানের উদাহরণ দেই, পিপিপি ইজ নট কারেক্ট। পিপিপি কিন্তু ইয়ার সাথে পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিল না। হ্যাঁ, এবং আমরা কংগ্রেসের কথা বলতে পারি, হয়তোবা সেই সময়ের কংগ্রেস, মুসলিম লীগ এবং কংগ্রেস, সেই কথা নিয়ে পাকিস্তান ইন্ডিয়া ভাগাভাগির কথা বলা যায়, কিন্তু পিপিপি নয়। তারপরেও পাকিস্তানে পিপিপিকে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা হয়তোবা এত দ্রুততার সময় হবে না। আমি যেই কথাটা গত 24 ঘন্টা বা 48 ঘন্টার সময় ধরে বলছি যে ডক্টর ইউনূস ইজ এ মনস্টার, আই রিপিট। কারণ এই কথাটা
বাংলাদেশের সকল মানুষের 95% মানুষ বিশ্বাস করে, কিন্তু তারা বলতে পারছে না। আপনি বলবেন যে আমি কিভাবে জানি? হ্যাঁ, আমি অবশ্যই জানি। বাংলাদেশের দুইটি রাজনৈতিক দলের অবস্থান। একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আরেকটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 95% জনগণকে রিপ্রেজেন্ট করে। পাক ভারতের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি তড়িঘড়ি করে ইয়ে করে দিলেন, যে যেটাকে বলে সমস্ত কার্যক্রম, মানে আমিও আইনজীবী বলবো না, আইনশাস্ত্র নিয়ে যেহেতু উচ্চতর ডিগ্রি নিয়েছি সেই জন্য আমিও বুঝি এই শব্দের খেলাগুলো। এই বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ, অনলাইনে হোক এবং সাইবার ইয়েতে হোক, মানে জলস্থল ও অন্তরিক্ষে তারা আক্রমণ চালাচ্ছে বাংলাদেশের উপর। আমি সংক্ষেপে জিজ্ঞেস করেছিলাম যে কিছুদিন পূর্বে এই পোডিয়ামে আমাদের মুখপাত্র টেমি ব্রুস, উনি কিন্তু এমফাসাইজ করেছিলেন, উনি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন যে বাংলাদেশে ইলেকশন, বাংলাদেশে সবার অংশগ্রহণের ইলেকশন এবং বাংলাদেশের ডেমোক্রেসির উপর, মানে ওই মিনিট আমরা এটা ইয়ে করি যেটাকে ম্যাটার, এটা বলছেন যে এইটা আসলে ম্যাটার করে। তারই পরিপ্রেক্ষিতে তৈরি করে আমি বললাম যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ, তার সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন। আপনাদের রিয়েকশন শুনতে চাই। তিনি বললেন, শুরু করলেন, সো হোয়াট উই নো, যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ আওয়ামী লীগকে, উনি কিন্তু সুস্পষ্ট উচ্চারণে বলেছেন, তার অর্থ হলো ওনারা জানেন আওয়ামী লীগকে একটা স্পেশাল ট্রাইব্যুনালে বিচারের অধীনে রেখে তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন। পরবর্তী বিষয়, যদি যদি আমাদের সামনে এটা দেখানো যেত আরো বেটার হতো হয়তো, বা পরবর্তী সেন্টেন্সটা উনি বলেছেন যে বাংলাদেশে সহ পৃথিবীর যে কোনো জায়গায় আমরা সকলের সমাজে যে মৌলিক অধিকার, যেরকম তার ব্যক্তিগত একজন ব্যক্তির তার সুবিচারের অধিকার, সেটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং সেটা যাতে প্রয়োগ করা হয়, সেটা বাংলাদেশ সহ সকল পৃথিবীর সকল দেশেই, স্পেশালি বলছেন বাংলাদেশ সহ সকল দেশেই আমরা সেটা চাই। সেই সাথে মানুষের গণসমাবেশের অধিকার, মানুষের সংগঠন করার অধিকারের গুরুত্ব আমেরিকা সবসময় দিয়ে যাচ্ছে এবং এটা বাংলাদেশ সহ। আমি এখন যদি এটার বিশ্লেষণে যাই, যেটা বিশ্লেষণ হয়তো বা আমাদের মানে বাংলাদেশের বিরুদ্ধে শক্তি অন্যভাবে বিশ্লেষণ করবে, কিন্তু বিশ্লেষণটা হলো এই যে রাজনৈতিক সংগঠনকে কোনো ক্রমেই নিষিদ্ধ আমেরিকা সমর্থন করে না। এটা ওনার ডিপ্লোম্যাটিক ভাষায় উনি বলেছেন এবং সেখানেই উনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলাদেশের সরকার, আশা করি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই সকলকে সমুন্নত রাখবেন। ধন্যবাদ। আমি জাস্ট এটার সাথে আরেকটা আরেকটা বিষয় জানতে চাই। যখন নাকি এটা করলো, আমি আমি আরেকটা দেখেছিলাম, যেমন আপনি একদম সরাসরি প্রশ্ন করেছেন, আপনি প্রিন্সিপাল উপপ্রধানের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা উত্তর পেয়েছেন। যদি এরকম কোনো কিছু জানতে মানে ভিডিও আমরা দেখতে পারি নাই, কিন্তু আমরা এটা শুনেছি যে ভারত, রাশিয়া, চায়না সবাই যার যার জায়গা থেকে, আমি একটু দেখতে হবে আর কি ওদের ওয়েবসাইট গুলোতে গিয়ে, আজকে সময় পাইনি। তো ওনারা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে এভাবে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে, বা এটা মানবাধিকার লঙ্ঘন। এত কিছুর পরেও আমরা আজকের দিনে জানিয়ে যা দেখতে পাচ্ছি, দস্তগীর ভাই, ওনারা ইন্টারিম গভর্নমেন্ট যা করবার ওনারা কিন্তু করে যাচ্ছেন। আমরা অনেক সময় বলি যে বড় বড় রাষ্ট্ররা, আমরা যাদেরকে মোড়ল বলি বা কিছু, আম, তারা, তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে। কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আসলে ওনার যেটা করার উনি সেটা এস্টাবলিশ করেই যাচ্ছেন। তা আপনার কি মনে হয়, আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? এটা কি ভয় থেকে করছেন, না উনি ড্যাম কেয়ার, বা অথবা অন্য কোনো ব্যাপার? আবারও আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নের ভিতরেই কিন্তু এর উত্তর আছে।
আপনি যদি লক্ষ্য করেন ডক্টর ইউনুস, আমি এই যাকে এখন আসলে মনস্টারই বলি, হিটলারের, আমি প্রাগে ছিলাম 18 বছর, 1987 সন থেকে 2003 সন পর্যন্ত। আমি জার্মানিতে গিয়েছি এবং হিটলারের হুম। কনসেন্ট্রেশন হ্যাঁ। ক্যাম্পগুলোতে আমি ভ্রমণ করেছি। তাকে আসলে মনস্টার বলা হয়, যে এই লোকটা। কিন্তু আমার জীবনে জীবদ্দশায় আরেকটা এর চেয়ে সিরিয়াস মনস্টার দেখে যেতে হবে। সেটা আমি কিন্তু গত 24 ঘন্টায় এটা বলছি। আপনার প্রশ্নটা হলো যে এই লোকটা কি ড্যাম কেয়ার, না এই লোকটা আসলে কারু দ্বারা প্রভাবিত? আপনি চিন্তা করে দেখুন, নিজে প্রশ্নটার উত্তর যে প্রশ্নের ভিতরেই রয়েছে সেটা, যে ড্যাম কেয়ার বা আমি বিকারহীন বলি ওনাকে, বিকারহীন একজন মানুষ, সে পৃথিবী কি বলছে, সংবাদ কি বলছে, অন্য দেশ কি বলছে, রিয়েলি সে কিন্তু কেয়ার করছে না। গত পরশু দিন আমি আমেরিকা থেকে বলছি গতকাল, কিন্তু এটা গত পরশু দিন, সে কিন্তু একটা ইন্টারভিউ বলছে, আমি খুঁজে পেলাম যে আমার অনেক ক্ষমতা এবং আমি সেই হ্যাঁ। ক্ষমতা হ্যাঁ। করতে চাই। উনার যে ক্রিমিনাল মাইন্ড, ওই যে আমরা গত কথায়ও বলেছিলাম যে ছোটকালে একটা শিশু পত্রিকাকে কিভাবে উনি চুরি করেছেন, যে অন্যের পত্রিকা, অন্যের অ্যাড্রেস নিজের অ্যাড্রেস বলে উনি পরিবর্তন করে নিয়ে, এটা ওনার বইয়ে লেখা, ওনার জীবনীতে ওনার নিজের লেখা। উনি মনে করেছেন এটা প্রকাশ করলে যে ওনার জ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে, কিন্তু এটাতে ক্রিমিনাল মাইন্ড প্রকাশিত হয়। আমরা যারা ক্রিমিনোলজি নিয়ে অন্ততপক্ষে 1 সেমিস্টার পড়াশোনা করেছি, আমি করেছি, সেটাতে উনি প্রতীয়মান প্রমাণিত যে হি ইজ ক্রিমিনাল মাইন্ডেড। এবং কালকের কথাও কিন্তু আবার ক্রিমিনাল মাইন্ডের মতনই বলেছেন, যে আমার হাতে ক্ষমতা আছে, এটা আমি প্রয়োগ করবো, আমি এটা এনজয় করবো, এটা দিয়ে বাংলাদেশের জন্য কাজ করব। হ্যাঁ, আমি মনস্টারকে বলতে চাই যে 71 সন থেকে 2025-এর 2024-এর 5ই বা 7ই অগাস্ট পর্যন্ত আপনি বাংলাদেশের জন্য আপনার এই শক্তি কিভাবে প্রয়োগ করেছেন আপনার নিজের ব্যবসা ছাড়া? যেটা পারিবারিক ব্যবসা, লগ্নি, সেটাকে আন্তর্জাতিক রূপ দিয়ে আপনি সেই ব্যবসাটা করেছেন, যেটার মধ্যে বাংলাদেশের প্রায় এরশাদ থেকে আরম্ভ করে গত সরকার পর্যন্ত সবাইকে আপনি ম্যানেজ করেছেন এটাকে সাপোর্ট করার জন্যে। অতএব আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, উনি একজন মনস্টার। হয় সিরিয়াসলি অসুস্থ, একজন অসুস্থ ব্যক্তির হাতে ক্ষমতা গেলে তাকে সে এই হাজার হাজার মানুষকে জেলে রাখা, 60,000 আওয়ামী লীগ কর্মী নেতারা জেলে আছেন। আহ, যা আমার জানা মতে অ্যাটলিস্ট 50 জনের মতন জার্নালিস্ট যাদেরকে ফ্যাব্রিকেটেড হত্যা মামলায় জেলে পুরে রেখেছেন। এবং তাদের আরেকজন অসুস্থ ব্যক্তি হলো ডক্টর আসিফ নজরুল। তিনি সরাসরি বলে দিচ্ছেন যে এর জামিন হবে, ওর জামিন হবে না। আমি শুধু স্মৃতিতে রোমন্থন করি যে গত সরকারের সময় এই ব্যক্তিদেরই বাক স্বাধীনতা বলে ছিল না, কিন্তু তারা ওইখানে সবসময় বলে গেছে 36 লাখ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে, অমুকের বেল হচ্ছে না, তমুকের জামিন হচ্ছে না। কিন্তু উনি আইনের শিক্ষক হয়ে, আইনশাস্ত্রের শিক্ষক হয়ে উনি কিন্তু সবচেয়ে বেআইনি কাজগুলো করছেন, এবং ভবিষ্যতে কোনো এক সময় এদের আসলেই, কিন্তু সত্যি কথা হলো যে বিচার তো হবেই। এবং ডক্টর ইউনুসের যেই বিষয়টা এখানে সে ডট কানেক্ট করছে, সেটা হলো যখনই সে বাংলাদেশ আর্মিকে ভয় দেখাচ্ছে ইউনাইটেড নেশন দিয়ে, বাংলাদেশ আর্মিকে সে ভলকার তুর্কের সাথে, এই বিষয়গুলো কিন্তু সে যেহেতু ভিক্ষুক, সে পৃথিবীর সমস্ত জায়গা থেকে নেটওয়ার্ক তৈরি করে সে টাকা এনে তার ব্যবসাটা চালাতো। অতএব হি হ্যাজ এ বিগ নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের মাধ্যমে ডক্টর ইউনূস ফোন করে বা রিকোয়েস্ট করে বা অন্যভাবে, আই ডোন্ট নো, সে বললো যে বলকার তুক তুমি এই কথাটা বলো, তাহলে আর্মি চুপ হবে। এটা বলকার তুক আবার বলে দিল সে হোয়াট হি ডিড। এবং ঠিক একই কারণে সে সেদিন জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসলো বাংলাদেশে, কোনো বাংলাদেশের সাথে কিন্তু দেখা করানোর জন্য নয়। সে নিয়ে গেল কোথায়, পার্বত্য কক্সেস বাজার বা যেখানে আমাদের রোহিঙ্গা অতিথিরা আছেন তাদের সাথে ইফতার করলেন, কোনো বাংলাদেশির সাথে সে ইফতার করেনি। এবং তাকে দিয়ে বলে, তাকে নিয়ে আসা হলো ধমক দেওয়ার জন্য যে এখানে একটা করিডোর দিতে হবে, এবং সেই করিডোর তারা রেডি। কারণ কি জানেন, বাংলাদেশ জন্ম নেওয়ার পর 1971 সনের প্রাক্কাল থেকে পরাশক্তিগুলো বা বিদেশি শক্তিগুলো বাংলাদেশে যেই সকল সুবিধা তারা চেয়েছে, কোনো সরকারই সেটা সম্পূর্ণ পরিপূরণ করেনি। এমনকি মিলিটারি শাসন তারা 2বার দিয়ে দেখেছে, তারাও পূরণ করে না।
অতএব এই যে বেবি, আমেরিকান বেবি, যিনি আসলে আমি বলবো মানসিক বিকারগ্রস্ত একজন হিটলারের চেয়ে খারাপ এবং মনস্টার, এই ব্যক্তির দ্বারাই সম্ভব বাংলাদেশকে সম্পূর্ণ বিকিয়ে দেয়া। না হয়তো বাংলাদেশে উনি যখন ক্ষমতা গ্রহণ করলেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ঢাকাকে তিলোত্তমা না তৈরি করে আপনি সেন্ট মার্টিনে লোক যাওয়া বন্ধ করবেন কেন? দ্যাট ইজ দ্য ইস্যু। ইস্যু ইজ সেন্ট মার্টিন। ইস্যু হলো ওই বাংলাদেশকে বিকিয়ে দেয়া। ঢাকা শহরের পরিবেশ, পরিবেশ ঢাকার বাতাস পৃথিবীর সবচেয়ে খারাপ বাতাস হিসাবে প্রতিদিন নিউজ আসছে। তাই আপনার এই যে পরিবেশ বিজ্ঞানী বলেন, উপদেষ্টা বলেন, উনি তো এটা না করে ওইখানে গেলেন। অতএব এই এই ব্যক্তিটা সিচুয়েশনকে কোনো ধরনেরই তোয়াক্কা না করে, পৃথিবীর কে কি বলল তোয়াক্কা না করে, এই যে পাগলের হাতে ছুরি থাকলে যা হয় সেইটাই উনি আসলে করছেন। তার সাথে তো আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে, করিডোর রয়েছে, আরাকান আর্মিদেরকে সাপোর্ট করার বিষয়টা রয়েছে, তারপর খ্রিস্টান রাজ্যের কথা, রাষ্ট্রের কথা বলা হচ্ছে। এই সার্বিকভাবে চিন্তা করলে সে বলছে, টেক ইট, বাট আই ডোন্ট ওয়ান্ট এন ইলেকশন, আই ওয়ান্ট টু বি হিয়ার আনটিল আই ডাই। এখন আমি এই রিলেটেড, যেহেতু আপনি আসলে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সটা ভালো করে অ্যানালাইসিস করেন, বোঝেন, তো ওই রিলেটেড প্রশ্নই আমি বেশি করে করতে চাই, বিশেষ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক। কারণ যখন নাকি প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্টেড হলেন, তখন আমাদের এক ধরনের স্পেকুলেশন ছিল, বা এক ধরনের আমরা একরকম ভেবেছিলাম বাংলাদেশের মানুষ আহ পক্ষে বিপক্ষে সবাই। এখন দেখা গেল, আপনি দেখেন রিসেন্টলি যে ভারত পাকিস্তানের মধ্যে যে একটা ওয়ার হলো, তারপর সিজ ফায়ার হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়, এবং সেটাতে ট্রাম্প নরেন্দ্র মোদী রাজিও হলেন। এখন তো স্থগিত হলো যুদ্ধ। এগুলো হচ্ছে, কিন্তু বাংলাদেশের ব্যাপারে সেরকম কোনো পরিবর্তন বা সেরকম কোনো সরকার পরিবর্তন না হলে, যে দমন পীড়ন, আম, এই যে মিথ্যা মামলা, হত্যা, গুম খুন, এই ধরনের বিষয়গুলো নিয়ে যে মানবাধিকারের যে অ্যাসপেক্ট অ্যাঙ্গেলটা, এগুলো নিয়ে যুক্তরাষ্ট্রে সেরকম ডিসিসিভ কিন্তু আম, কোনো নীতি নির্দেশনা দিয়েছেন দু একবার, কিন্তু সে তুলসী গ্যাবার্ড বলেছেন, কিন্তু সেইভাবে কিন্তু কোনো ইম্প্যাক্ট দেখা যাচ্ছে না। এটা কেন? আপনি যেটা বললেন যে ভারতের সাথে পাকিস্তানের সেখানে কিন্তু সামরিক সংঘর্ষ, হুম। সামরিক সংঘর্ষ, একটি দুইটি দেশই পারমাণবিক শক্তিধর। হুম। সেখানে একটি বিষয় খুবই ইম্পর্টেন্ট তুলনা করার জন্য আমি বলছি যে মানবাধিকার শুধু মানবাধিকার কর্মী সাংবাদিকেরাই বলেন। যারা ক্ষমতার বলয়ের ভিতরে থাকেন ওইখানে কিন্তু কোনো মানবাধিকার নিয়ে কথা হয় না। এর কারণটা কি? সেখানে তারা হলো পাওয়ার গেম। সেই পাওয়ার গেমে যেমন পাকিস্তানের বা নন পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী গিয়ে সম্পূর্ণ আনআর্ম পাবলিককে গুলি করে মেরে ফেলল, এবং তার বিপরীতে তখনই যদি পাকিস্তান উঠে বলতো যে সন্ত্রাসী ইজ নট আওয়ার্স, সন্ত্রাসী মানেই সন্ত্রাসী, এটা আপনারও না, এটা আমারও না, আপনি আমাকে কেন অভিযোগ করছেন? এই সন্ত্রাসীদেরকে চলুন আমরা সকলেই মিলে ধরি, আপনি ভারত আসেন, আমি আসি, এর সাথে কিন্তু পাকিস্তান যুক্ত নয়। এটা না বলার কারণে ইন্ডিয়া বলল যে এই সন্ত্রাসী তোমরা ট্রেনিং দাও, তাদের আস্তানা সম্বন্ধে আমাদের আমাদের ইন্টেলিজেন্সের ইনফরমেশন আছে, ম্যাপ আছে, আমরা সেখানে ঘুরিয়ে দেব য- যদি না তোমরা বন্ধ না করো। কিন্তু পাকিস্তান গেল তার তার স্ট্যান্ডে, এবং ইন্ডিয়া সেখানে আক্রমণ করলো। এই যে আক্রমণ, এটা হলো মিলিটারি বিষয়, এখানে কিন্তু কোনো মানবাধিকারের কোনো কথা নেই। ওইখানে ওই যারা মারলো, যাদের আস্তানা গুড়িয়ে দেব, সমস্ত হলো মিলিটারি এন্ড ক্ষমতার কথা। আমাদের দেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেটা তো আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের এমন কোনো শক্তি আজও পর্যন্ত দেখা যায়নি যেটা প্রতিদিন এই বয়ান নয়, এই বিষয়টা পশ্চিমা গণমাধ্যম, পশ্চিমা সরকারের কাছে প্রতিদিন তারা তুলে ধরতে পারছে। এটা এটা অ্যাবসেন্ট, এটা আসলেই অ্যাবসেন্ট।
আমি বলি যে বাংলাদেশের যে বাংলাদেশে এখন 2024 সনের 5ই অগাস্টের পর পুলিশ হত্যা সহ তার পরবর্তীতে সিস্টেমেটিক্যালি কর্মীদেরকে হত্যা, আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা, বা প্রতিবেশী যারা কম শক্তিধর তাদেরকে হত্যা, তাদের জমি দখল, তাদের ব্যবসা পুড়িয়ে দেয়া, হিন্দুদের সম্পত্তি দখল করা, হিন্দু মেয়েকে রেপ করে হত্যা করা, হিন্দু মেয়েকে রেপ করার পর তার বাবাকে হত্যা করা, হিন্দুর সম্পত্তি দখল, খ্রিস্টানের মসজিদ মন্দির দখল, আম, ইয়ের যেটা বড়ুয়াদের, আমি বলছি বৌদ্ধদের বিভিন্ন কিছু সম্পত্তি দখল, এসবগুলো আমার কাছে রেকর্ডেড, এই জন্য বলছি। সাংবাদিকদেরকে জেলে পুরে রাখা, কথাগুলো তো বাংলাদেশের এটা, এসবগুলো সব হলো অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, এক্সপ্রেশনের অধিকার, কথা বলার অধিকার। এই বিষয়গুলো পশ্চিমা যারা ক্ষমতার বলয়ের ভিতরে, দ্যাট ইজ নট দ্য মেইন ইস্যু। ওইখানে মিলিটারি কনফ্লিক্ট আসছে কিনা, বাংলাদেশের সরকার পরিবর্তনে পশ্চিমারা যে ফাইন্যান্স করেছে তার একটি দীর্ঘমেয়াদী সামরিক লক্ষ্য রয়েছে তাদের। এটা মানবাধিকারের লক্ষ্য নয়। এটা এটা ওই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দিতে পারে তো একদিনে। আমেরিকা শক্তি রয়েছে, একদিনে সেখানে বিয়ে করে তারা আকাশ থেকেই দখল করে এই রোহিঙ্গাদেরকে ওইখানে বসায় দেওয়া। দে আর নট ডুইং দ্যাট। আমেরিকা এটা করছে না, এবং অন্য চীনও করছে না, রাশিয়াও করছে না। কিন্তু খেলাটা কি হচ্ছে, ওই বসছে আমাদের ডক্টর ইউনূস সেখানে বসেছে, সে আমাদের মানুষের উপর অত্যাচার করছে, মানুষকে মারছে, মানুষকে জেলে রাখছে। এটা তো আমরা, আমাদের ক্রাইটা তো বড় হচ্ছে না তো, আমরা আমাদের তো ওই ডিপ্লোম্যাটিক্যালি ওই ইয়েটা, আমরা কি প্রতিদিন 100টা ইমেল পাঠাই স্টেট ডিপার্টমেন্টে? আমরা কি প্রতিদিন 100টা ইমেল পাঠাই হোয়াইট হাউসে? আমরা কি প্রতিদিন 100টা ইমেল পাঠাই ইউরোপিয়ান ইউনিয়নে উইথ দ্য ডকুমেন্ট? নো, হোয়াট উই ডু, আমরা কি করি, আমরা বিভিন্ন জায়গায় ও ওয়েবসাইট অনলাইনে মিটিং করি, জয় বাংলা বলি, বাংলাদেশকে উদ্ধার করবে, এসবগুলি বা এসবগুলি দিয়ে তো ন্যারেটিভটা, বয়ানটা যাচ্ছে না আসলে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে, আসলে যাচ্ছে না ব্রিটেনে, আসলে যাচ্ছে না অস্ট্রেলিয়ায়, যাচ্ছে না কানাডায়, যাচ্ছে না হোয়াইট হাউসে। 3 মাস ইউনুসের ক্ষমতার, 3 মাস, 4 মাস, 5 মাস পর্যন্ত ছিল, ও ডক্টর ইউনুস ইজ ইন পাওয়ার, হি ইজ এ গুড পারসন, গিভ হিম টাইম। এখন তারা বলছে না, সে তো ইটস ওকে, আমরা দেখতে পাচ্ছি সবারই ভুল ত্রুটি আছে, হি ইজ নট ব্যাড। আমরা কি তাদের সাথে সম্পর্কটা তৈরি করে আমাদের খারাপ কথাগুলো তাদের সিনেটর, তাদের কংগ্রেসম্যান দ্বারা বলতে পারলাম কিনা? আপনার সাথে কথা বলার শুরু করার আধা ঘন্টা আগেই নিউ হ্যাম্পশায়ারের একজন নির্বাচিত প্রতিনিধির সাথে কথা হচ্ছিল, রিপাবলিকান পার্টির, যিনি প্রথম 20 জন, গত 2023 সনে প্রথম 20 জন যারা ডোনাল্ড ট্রাম্প প্রথম যখন বলছে যে আমি নির্বাচন করব, যারা এন্ডোর্স করেছিলেন তাদের একজন। এবং ডোনাল্ড ট্রাম্পের আমার কাছে ভিডিও পাঠিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ওনার নাম নিয়ে বলেছেন যে উনি আমাদের এই প্রথম 20 জনের যে আমাকে এন্ডোর্স করেছিল। তার কাছে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করছেন? বলছে আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে বলবো যে হোয়াটস গোয়িং অন ইন বাংলাদেশ, এই কথাটা আমার দায়িত্বে পড়ে এবং উনি আমাকে এই সম্মানটুকু দিবেন। তো এই ধরনের কাজ যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, তাহলে এই ধরনের কাজ না করলে শুধু আমরা অনলাইনে টকশো করে কথা বলে আসলে কোনো কাজ হবে না। কারণ মানবাধিকার, 2 জন 10 জন হিন্দু মারা গেল, 100 জন, 50 জন, 1000 জন, আর আওয়ামী লীগ কর্মী জেলে, 60,000, বাংলাদেশে 18 কোটি মানুষ, আর 60,000 জেলে ইজ নাথিং এগেনস্ট, মানে প্রপোর্শনে তারা যদি তারা ম্যাক্সিমামই যেহেতু দেখবে যে কত পার্সেন্ট, ও ইস ইগনোরেবল নাম্বার। 100 জনের একজন ইগনোরেবল নাম্বার যদি হয়, তাহলে 100 কোটি মানুষের 1% অন্তত তাদের কাছে ইগনোরেবল নাম্বার। সো এটার জন্যে আমাদের বাংলাদেশের যারা মেধাবী, যারা ডিপ্লোম্যাট, যারা সাংবাদিক, যারা সমাজকর্মী, বিজ্ঞানী, বাংলাদেশ 71, বঙ্গবন্ধু, জয় বাংলা, এদের এই এবং বাংলাদেশের সংবিধানের 4 স্তম্ভ বাংলাদেশ, তাদের বিশ্বব্যাপী এই কাজগুলো করতে হবে। না হলে এই জিনিসটা চেঞ্জ করা সম্ভব নয়। কারণ ডক্টর ইউনূস তার সারা জীবনের প্রচেষ্টায় যে নেটওয়ার্ক তৈরি করেছেন, সেটা ভাঙতে আমাদের সেই রকম শক্তির প্রয়োজন। ধন্যবাদ।
ধন্যবাদ দস্তগীর ভাই, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আমরা আমরা যারা চাই মুক্তিযুদ্ধ, যে আহ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ তাদের জন্য কাজ করতে চাইলে, আসলে তাদের পক্ষে বাংলাদেশকে রক্ষা করতে চাইলে প্রপার ওয়েতে এবং স্ট্র্যাটেজিক্যালি চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আদারওয়াইজ স্ক্যাটার্ড কাজ করলে হয়তো আমরা ঢিল ছুঁড়তে পারছি, কিন্তু কোনো ওইভাবে সময় লাগবে। একদমই হচ্ছে না কিছু, সেটা হয়তো নয়, কিন্তু আরো স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। আমি বুঝতে পেরেছি। আহ দস্তগীর ভাই, আমি এবার একটু আওয়ামী লীগ প্রসঙ্গে যাই। আওয়ামী লীগের কার্যক্রম ওনারা সেপ্টেম্বরে এক এক প্রকার নিষিদ্ধই করেছিলেন, কার্যক্রম করা যাবে না, কারণ তারা সন্ত্রাসী বলে তারা বলার চেষ্টা করেছে। তখন ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে। এখন আবার নতুন পুরনো কথা নতুন করে আবার বললেন। বেসিক্যালি গত 9 মাস কিন্তু আওয়ামী লীগ কোনো কাজই করতে পারে না। সাথে সাথে মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধ কথাটাই একটা ব্যান অপরাধ। করার মতো হয়ে গেছে। এই অবস্থাতেই যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, এত বড় একটা রাজনৈতিক দল, গত 9 মাসে বা এখন আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে রাজনৈতিকভাবে আহ, আওয়ামী লীগ যেহেতু একটু ঝামেলার মধ্যে আছে এবং বিএনপি আছে এখন রাজনৈতিক দল হিসেবে মাঠে, সাথে অন্যান্য ছোট ছোট দল, আহ, এই যে মনে হচ্ছে যেন রাজনৈতিক দল ভার্সাস ইন্টারিম গভর্নমেন্ট, সাথে ইন্টারিমের যে কিংস পার্টি, এনসিপি বা জামাত, এদেরকে আমি একটা একটা পুরো সিন্ডিকেটের মতো বনাম বাংলাদেশের গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দলগুলো। এই যে একটা অবস্থা, এই অবস্থায় আপনার বিশ্লেষণটাকে এবং আপনি কি বলতে চান? আপনি তো একটা অ্যাসপেক্ট বললেন যে আমাদের কিভাবে আগানো উচিত। এই অবস্থাকে আপনার অ্যানালাইসিসটা কি, বা আপনি আমাদের দর্শকদের মাধ্যমে কিভাবে বলতে চান যে সলিউশনটা আসলে এইভাবেও হতে পারে, এভাবে আমরা চিন্তা করতে পারি? না, আমি 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 অবশ্যই কোনো সলিউশনের কথা বলতে পারবো না যে বিষয়টা নিয়ে বলছেন, বা বলতে চাই না। না, কারণ হ্যাঁ, আপনার একটা বিশ্লেষণ বলেন। হ্যাঁ, হ্যাঁ, না, বিশ্লেষণটাই আমি যেটা রেডি, সে মানে বিশ্লেষণটা ইতিমধ্যে আমাদের মননে এটা তৈরি আছে, সেটাই আমি জি। শেয়ার করতে চাই। লক্ষ্য করে দেখুন, বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে 3 সাড়ে 3 বৎসর দেশ পরিচালিত হলো রাজনৈতিক শক্তি। বঙ্গবন্ধুকে হত্যা করে 90 দিনের মতন, সেটাও কিন্তু রাজনৈতিক শক্তি। তারপর জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে উনি একটি রাজনৈতিক দল গঠন করলেন, এবং সেটা একটা রাজনৈতিক শক্তি। রাজনৈতিক শক্তি পরিপূরক হলো জনগণের শক্তি। জিয়াউর রহমানকে হত্যা করার পর সাত্তার সাহেব কিছুদিন ছিলেন, আসলেন এরশাদ। এরশাদ এসে একটা রাজনৈতিক দল গঠন করলেন, সেটাও একটা রাজনৈতিক শক্তি। এরশাদ উত্তর নির্বাচনে খালেদা জিয়ার বিএনপি আসলেন ক্ষমতায়, রাজনৈতিক বৃহৎ শক্তি। খালেদা জিয়া উত্তর বাংলাদেশ আওয়ামী লীগ 1996-এ আবার আসলেন, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি। এই কন্টিনিউয়াসলি 2024-এর 5ই অগস্ট পর্যন্ত আসুন, সব ছিল রাজনৈতিক শক্তি। 2024-এর 5ই অগস্ট যখন একটা ভ্যাকুয়াম তৈরি হলো বাংলাদেশে, এটা আমি আবারও বলছি, মেটিকুলাসলি ডিজাইনড ভ্যাকুয়াম তৈরি করা হলো। কারণ এটার জন্য কাজ হচ্ছে 2018 সন থেকে আন্তর্জাতিক সমস্ত জায়গায় বাংলাদেশের তৎকালীন সরকারকে অনেকটাই পশ্চিমা গোষ্ঠীদের শত্রু হিসাবে তারা দিন রাত রাত দিন, আমি একটা তথ্য আপনার সাথে শেয়ার আসলেই করতে চাই, সেটা হলো যে তখনকার সময়ে বাংলাদেশের যে কোনো বিষয়ে যত অভিযোগ জাতিসংঘে এবং যে পররাষ্ট্র দপ্তরগুলোতে জমা হতো এখানে, তার 98% এখন জমা হয় না। 98% কম অভিযোগ এখন জমা হয় বাংলাদেশের এই সরকার সম্বন্ধে। তার এটা 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 গুরুত্বপূর্ণ এই জন্যে যে তখন এটা এই মেটিকুলাসলি ডিজাইনের মাঝে হাজার হাজার মানুষ, তারা তারা দিন রাত রাত দিন 100 200 300 400 500
এই এখানে এটা ঘটছে, ওইখানে মুরগি চুরি হয়ে গেছে, এটা আওয়ামী লীগ করেছে, ওইটা অমুক করেছে ছাত্রলীগ করেছে, অমুক মেয়ের বিয়ে হয় না, এটা ছাত্রলীগ করেছে, অমুক এসবগুলো। পিটার হাসের নামে এক হাঁস, কোন ইউনিয়নের কোন নেতা নাকি কি হাঁসকে, হ্যাঁ বলেছে, এইটা হ্যাঁ। এই এইসবগুলো রেগুলার হচ্ছিল। এখন এই রাজনীতি থেকে তারা, এই পশ্চিমারা যখন বুঝতে পারলো যে আমাদের, বুঝতে পারলো না, তাদেরকে বোঝানো হলো যে সেখানের এই পরিবর্তন ডক্টর ইউনূসের দ্বারাই সম্ভব, এবং সেটার জন্য ব্র্যাক ইউনিভার্সিটিকে ব্যবহার করা হলো। সেখানে বাংলাদেশের অনেক অনেক বলবো সাংস্কৃতিক আন্দোলনের যারা সম্মুখভাগের তাদেরকে ব্যবহার করা হলো। ব্যবহার করে কি তৈরি করা হলো, একটি সম্পূর্ণ ও এক মানে স- এইভাবে বলবো সেমি কন্ডাক্টরের মতন, সেমি একটা আন্দোলনের ছাত্র জনতা নামে একটা ডাকাত দলের মাধ্যমে তারা আসলো, যেটার সাথে বলকার তুর্ককে দিয়ে ধমক দেওয়া হলো বাংলাদেশের আর্মিকে, যে কোন তোমরা, কারণ প্রতিরক্ষা আপনাকে যদি না থাকে আপনার সাথে, আপনি নিজে তো রক্ষা করতে পারবেন না। পুলিশ বাহিনীকে মেথিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে হত্যা করা হলো, 400 থানা গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ বেসিক যে নিরাপত্তা সেই ব্যবস্থাকে ভেঙে ফেলা হলো। ভেঙে ফেলে সেখানে কি আসলো, একটি সম্পূর্ণভাবে একটি এনজিও গভর্নমেন্ট, যার সাথে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই, তাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যেই ছেলেরা সমন্বয়ক ছিল তারাও রাজনীতির সাথে সম্পর্ক নেই, দে আর নট, তারা এক্সপার্ট না রাজনীতিতে। তারা রাজনীতিতে অন্য বড় দলের লিডারদের পিছে পিছে যে জি ভাই জি ভাই মানে ভাই, একমত ভাই কি জানি বলে ওইভাবে, বা সহমত ভাই। সহমত ভাই, তারা রাজনীতিতে তারা পরিপক্ক ছিল না। এদেরকে সামনে এনে একটি সম্পূর্ণ রাজনীতি বিচ্ছিন্ন একজন আন্তর্জাতিক যে এনজিওর ভিক্ষুক তাকে এখানে বসানো হলো, বা নিজে বসলেন, এবং তার মৌলিক কাজটাই সে করে যাচ্ছে, রাজনীতি নষ্ট করা। হ্যাঁ, বিরাজনীতিকরণ, এই বিরাজনীতিকরণই মৌলিক কাজটা করছেন, যে দেখুন আওয়ামী লীগকে দ্রুততম সময়ের ভিতরে নট অনলি তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাদের নির্বাচন থেকে বাদ করার ব্যবস্থা করে দিয়েছেন। তা আপনারা যেখানে সারা জীবন ইয়ে করলেন যে ইনক্লুসিভ ইনক্লুসিভ এবং বিএনপিকে বাদ রেখে নির্বাচন, আমি আমি কিন্তু এর সপক্ষে বলছি না যে কি হচ্ছিল গত ওই 2014, 15, 16 বা 18, এই ঘটনাটা, তখন তো বিএনপির নির্বাচনে নিষিদ্ধ ছিল না। নির্বাচনে বিএনপি তাদের দাবি দেওয়ার, তাদের আন্দোলনের জন্য তারা বলছে যে না আমরা নির্বাচনে যাব না, এই নির্বাচন আমরা বয়কট করলাম। কিন্তু আওয়ামী লীগকে তো সেই সুযোগও দেওয়া হচ্ছে না যে তারা নির্বাচন বয়কট করবে, সেটাও তো বলা হচ্ছে না। হ্যাঁ, বলা হচ্ছে যে তুমি নির্বাচন তো দাঁড়াইতে পারবাই না, তুমি আওয়ামী লীগও বলতে পারবা না, তোমার অনলাইনেও বলতে পারবে না। সো এটা হলো হিটলারের যে ফেসিজম ছিল তার চেয়েও খারাপ অবস্থা, কারণ তারা বলে আবার বলে যে এসবগুলো কিন্তু ইয়া নাম প্রেস ফ্রিডমের বিরুদ্ধে যাচ্ছে না, এটা ফ্রিডমের বিরুদ্ধে যাচ্ছে না। হ্যাঁ দেখুন এটা সব ঠিক আছে, তারা তারা খারাপ মানুষ, তাদেরকে এটা চিন্তা করে দেখুন। আমি একটা বিষয়কে এখন মনে হয় যে কথাটা সেদিন শুনলাম, কে জানি বলছে যে এখন যদি আওয়ামী লীগ করা অপরাধ হয়ে থাকে, তাহলে কিন্তু আবার একদিন আসবে আওয়ামী লীগ না করা অপরাধ হবে। তো এই বিষয়টা তো, আপনারা পরিবর্তনের কথা বলে আসলেন, রাজনৈতিক এজেন্ডা নিয়ে আপনারা আসেন নাই, আপনারা বলছেন কোটা পরিবর্তন, তারপরে এসে এখন বলতেছেন আপনারা নাকি সংবিধান সহ সমস্ত কিছু পরিবর্তন করে ফেলবেন। এটা এটা একটা এটা হতে পারে না। বঙ্গবন্ধুর দিকে তাকান, বা ভারতের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, অন্য যে কোনো দেশের দিকে তাকান, তারা কিন্তু আগে আগে বলতে হয় যে আমাদের এই রাজনৈতিক ম্যানিফেস্টো ইজ দিস, আমরা এটা করতে চাই আমরা ক্ষমতায় গেলে। আপনারা কিন্তু সব মিথ্যা বলেছেন, কিছুই করার কথা নাই, এখন আপনারা বলছেন দেশকে পরিবর্তন করবেন। অতএব এই বিরাজনীতিকরণের এজেন্ডা নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, এবং
তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও বলে, আর আমরাও শঙ্কিত। এমনকি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বলছি কেন, সেনাবাহিনীর প্রধানও তিনি বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। তার অর্থ হলো এই ডক্টর ইউনূস, এই এই মনস্টার, উনি ক্ষমতার জন্য যদি বাংলাদেশের ম্যাপ পরিবর্তন হয়ে যায় তারপরেও তার কিচ্ছু আসে যায় না এখানে রাজনীতিবিদ, কারণ জনগণ তো তার সাথে নেই। 95% হলো আওয়ামী লীগ এবং বিএনপির মানুষ, 95%। রেস্ট ইজ আদার। এই 95% মানুষ দেখেন, বিএনপি এখন দাঁড়িয়ে বলতে পারছে না আমরা নির্বাচন চাই। তাদের যে বিএনপির সময় আওয়ামী লীগকে নিষেধ করা হয়নি, আওয়ামী লীগের সময় বিএনপিকে নিষেধ করা হয়নি। তারা দুই দুই পার্টি, পার্টির উপর রাজনৈতিক, যেটাকে বলে রাজনৈতিক প্রেশার তৈরি করার জন্য, যাতে তারা ভঙ্গুর থাকে, নির্বাচনে জয়লাভ করতে না পারে তাদের ভোট, এসব অনেক কিছু করেছে যেসবগুলো আসলেই সঠিক নয়, আমি কোনোটাকেই সাপোর্ট করছি না। কিন্তু বিরাজনীতিকরণ, আওয়ামী লীগকে নিষেধ করা হয়েছে দ্রুততম সময়ের ভিতরে। আপনারা বিএনপি শুধু নির্বাচনটা চেয়ে দেখার পরই দেখুন না তারা কি করে। অতএব এই মনস্টারকে সরাতে না পারলে বাংলাদেশের মানচিত্রই টিকবে না, এবং আমি বিশ্বাস করি 95% বাংলাদেশিরা এই মনস্টারকে সরানোর জন্য একত্রিত হয়ে যাচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যেই। কিন্তু উনি কামোফ্লাস তৈরি করেন, যেমন প্রধান কি জানি সেনাবাহিনী প্রধানকে বাদ দেওয়া হবে, তাকে জেলে নেওয়া হবে, প্রেসিডেন্টকে বাদ দেওয়া হবে, ডিক্লারেশন করা হবে, কি কি ডিক্লার করে তার সংবিধান। হ্যাঁ, তারা এখন যেহেতু অসুস্থ, তার হাতে যেহেতু অস্ত্র, সে যা কিছু তাই করে যাচ্ছে। কিন্তু আসলেই এই বিষয়টা বাংলাদেশের মানুষই রুখে দাঁড়াবে, এটাই আমার বিশ্বাস। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, পুলিশের হাতে যাতে আর কোনো মরণাস্ত্র না থাকে, এগুলো তাদের জমা দিতে হবে। পুলিশের হাত থেকে যদি অস্ত্র সরিয়ে নেওয়া। এই অ্যানালিসিসটা অন্য একটা ইয়েতে করা উচিত, কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপে যে বিষয়টা হলো যে ডক্টর ইউনূসের এই পরিকল্পনাটা, বাংলাদেশের ক্ষমতার এই পালাবদল, বিএনপি এর সাথে যুক্ত নয়, অন্য কোনো রাজনৈতিক দল এর সাথে যুক্ত নয়। যুক্ত মূল পরিকল্পনাকারী হলেন ডক্টর ইউনূস, এবং তার সাথে সহযোগী হিসাবে যারা এগিয়ে আসছে তারা হলো জামায়াতে ইসলামী এবং শিবির। হুম। এখন ঘটনাটা হলো যে একটি রাষ্ট্রের সমস্ত কিছু পরিবর্তন করতে হলে প্রথমেই তাদের বেসিক নিরাপত্তাটাকে ধ্বংস করে দিতে হবে, যেটা উনি ইন্টেনশনালি, না হলে উনি 5 তারিখে এসে ক্ষমতা নিতে পারতেন। উনি কিন্তু ইন্টেনশনালি একটা ভ্যাকুয়াম তৈরি করলেন। আমি একটা টেস্ট কেস করেছিলাম, তাতে করে আমার এটা প্রমাণিত হলো, কারণ আমি তখনই বললাম যে উনি ইচ্ছা করে 5 দিন, 3-4 দিন ক্ষমতা নেবেন না, তাতে করে বাংলাদেশে যত কিছু ঘটবে পরে এসে বলবেন যে এটা ইনডেমনিটি দেওয়া হলো, এবং আমি তখন ক্ষমতায় ছিলাম না। এবং এটা ঘটলো কারণ আমি একটা ছবি দেখাই স্টেট ডিপার্টমেন্টে মাসখানেক আগে, সেটা কিন্তু ছিল 5ই বা 6ই বা 7ই অগাস্টে ঢাকা ইউনিভার্সিটিতে। আমি বলছি, এই ছবি দেখে বললাম যে এটা বর্তমান ঢাকার ছবি। সাথে সাথে বাংলাদেশের ইউনুস পক্ষের, এমনকি যারা ওই এখানে ওয়াশিংটন ডিসিতে যারা আমেরিকানরা ইউনুসের পক্ষে কাজ করছেন, তারা এক্সে গিয়ে আমার এই ছবি, এটা বর্তমানের নয়, এটা 5ই অগাস্ট, 6ই অগাস্ট, তখন ইউনুস ক্ষমতায় ছিলেন না বলে চিল্লাচ্ছেন। তা আমি হেসে দিয়ে বললাম, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড টু প্রুভ, যে তোমরা কিন্তু বলতে চাচ্ছ এটা তো তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নয়, এবং ইউনুস আসছে ক্ষমতায়, তখনই ঢাকা ইউনিভার্সিটিতে এই জঙ্গিবাদের মিছিল দেখা দিচ্ছে। অতএব তোমাদের ট্র্যাপেই তোমরা পড়লে, যে দেখা দেখা যে আমি যেটা বিশ্বাস করি যে ইউনুস এই সময়টুকুতে পুলিশ হত্যা আমি দায়ী নয়, অমুকটা আমি ছিলাম না, আমি ক্ষমতাই নেইনি ভবিষ্যতে। অতএব আমি ইতিহাসের সাক্ষী হয়ে রলাম যে এইটা ইউনুস ঘটিয়েছেন ইন্টেনশনালি, দ্যাট ইজ হিজ মেটিকুলাসলি ডিজাইন। এখন চলে যাই যে আপনার যে প্রশ্নটা ছিল যে এই নিরাপত্তার বিষয়টা তারা ধ্বংস করার পরেও, যেহেতু এই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘ সময়, এমনকি মিলিটারি ক্ষমতায় থাকতেও এত দীর্ঘ সময় রাস্তায় মিলিটারি ছিল না, ইয়াতে ইয়াতে মিলিটারি ছিল না, যে থানায় থানায় মিলিটারি ছিল না। এই একটা 9 মাসের মতন মিলিটারি তাদেরকে যে রাস্তায় রাখা হলো, তাদেরকে
ফিরিয়ে নেওয়ার নিতে হবে, কারণ না হলে আরো অনেক সমস্যা দেখা দিতে পারে সেখানে। এই নিরাপত্তা বাহিনী যে পুলিশ, তাদেরকেও কিছুদিন আগে সেনাপ্রধান বলেন যে পুলিশ বাহিনীরও ক্ষমতা আয়ন করতে হবে। এই সমস্ত কিছু তারা তারা আসলে চায় বিরাজনীতিকরণ করে একটা মিলিশিয়া গঠন করে, যেই মিলিশিয়া তাদেরকে প্রোটেক্ট করে রাখবে, এবং তারা বাংলাদেশ ইন্ডিয়ার সাথে, বাংলাদেশ বার্মার সাথে একটা জগাখিচুড়ি যুদ্ধে লিপ্ত থাকবে, এবং ইউক্রেনের মতন যে ডক্টর ইউনূসকে এখন তো যুদ্ধের সময়। এইটাই হলো মূল বিষয়। এটাকে এক অন্য কোনো আলোচনায় দীর্ঘ করে বলা যাবে। এবং বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী, তারা তো বিদেশের ওই যে তাদেরকে ভয় দেখায় যে তোমরা ওই চাকরিতে যেতে পারবে না, ইয়েতে শান্তি বাহিনীর। সেটা সেটা কিন্তু সব সব ডক্টর ইউনূস দেখবেন প্রতিদিন সে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীর মতন সুযোগ পেলেই সে বিদেশ ভ্রমণ করে। আরে আপনি তো ইন্টারিম গভর্নমেন্ট, আপনি বাংলাদেশে গণতন্ত্র কিভাবে আসে সেটার জন্য দিনরাত আপনার আপনার তো টয়লেটে যাওয়ার সময় থাকার কথা নয়, সেখানে আপনি চলে যান এখানে ওখানে ভ্রমণ করতে। তার অর্থটা কি? সে বাংলাদেশ নিয়ে টেনশনে নেই তো। সে হলো বাংলাদেশে একটা যুদ্ধ অবস্থা তৈরি করে ক্ষমতায় থাকবে, সেখানে নিরাপত্তা বাহিনী যেটা পুলিশ বাহিনী। একটি কথা আপনাকে বলি, এবং সেটাও রেকর্ডে থাকবে, পুলিশ বাহিনীর তাদের যে ৩,০০০-এর উপর তাদের সদস্য থেকে হত্যা করা হয়েছে, যখনই পুলিশ বাহিনী কোনো নিউট্রাল গভর্নমেন্টে আসবে, তারা কিন্তু এর প্রতিশোধ নিবেই নিবেই। এবং সেটাই আর একটা বড় ভয়। আর যেই সশস্ত্র বাহিনীর কথা বললেন, তারা কেন বলছে না, তাদের কাছেই আসলে প্রশ্নটা একদিন নিয়ে যাওয়া উচিত। হয়তোবা আমি ফোন করে বলবো যে আপনারা কিছু বলছেন না, তবে নীতিগতভাবে তারা তো আসলে কিছু বলার অধিকার রাখে না, কারণ তারা তো রাজনৈতিক সংগঠন নয়, তারা হলো সরকারের নির্দেশে চলবে। যেহেতু গত সরকারের নির্দেশে তারা চলেনি, এখনো পর্যন্ত তারা দুই একবার কথা বলছে, কিন্তু ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক কানেকশনের মাধ্যমে তাদেরকে ভয় দেখায়, সেই জন্য হয়তো বা বলেনি। এটা আমার আসলে কনক্লুশন না, এটা এমনি আমার মনে হচ্ছে এটা এরকম। আহ ধন্যবাদ দস্তগীর ভাই, আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি অনেক সময় দিয়েছেন, অনেক রাতও হয়ে গেছে। লাস্ট একটা বিষয় শুধু আপনি আমাদেরকে আমাদেরকে এবং আমাদের দর্শক এবং রাজনৈতিক দলগুলোকে বলে যান, বাংলাদেশে আমি সব সাপোর্টার বাদ দিলাম, আপনি যদি আওয়ামী লীগের কাল্ট সাপোর্টার ধরেন, একদম কোর কাল্ট সাপোর্টার যদি 40% হয়, এই যে এখন আহ, বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের পক্ষেও কথা বলা যাবে না, তো আপনি যে বারবার নাজিদের কথা তুললেন, তখন আমার হলোকস্টের কথা মনে হচ্ছিল। তা আমাদের এই যে 40% আমাদের যে বাঙালি যারা আওয়ামী লীগের সাপোর্টার কাল্ট, তাদের এই মুহূর্তে তাদের কি, মানে তাদের, তাহলে কি তাদের কি, তাদের ভবিষ্যৎ কি? তাদেরকেও কি এরকম করে কোথাও, মানে আসলে তাদের কি হবে? উত্তরটা কিন্তু আমার কাছে নেই যেরকম সত্য, আছে সেটাও সত্য। বিষয়টা হলো, আপনি বলেন 40%, আমি যাই অনলি 30%-এ। হুম। 18 কোটি মানুষের 30% হলো 5,40,00,000। এটা হলো মিনিমাম। বাংলাদেশের 70-এর নির্বাচন তো এক্সট্রিম। 70-এর নির্বাচন থেকে গত নির্বাচন পর্যন্ত কখনো বাংলাদেশ আওয়ামী লীগ 30%-এর নিচে ভোট পায়নি। এবং এই 30% মানুষকে যদি আপনি নিস্তব্ধ করতে চান কোনো আইন দ্বারা, এটা বোধহয় সম্ভব নয়। কারণটা কি জানেন? কারণটা হলো, এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য টাইম, মানুষই এই দেশের মালিক, বাংলাদেশের নয়, পৃথিবীর সব জায়গার। মানুষ যত দুর্বল আমরা ভাবি, তত দুর্বল তারা। তারা একজন সাধারণ মানুষ যখন এই বিষয়টাকে যেমন 32 নম্বর ভেঙে দেওয়া, বাংলাদেশের হাজার, এটা আওয়ামী লীগের জন্য একটা বিরাট সুযোগ এসেছে, যে তারা কিন্তু অন্য কোনো বাংলাদেশের, এমনকি গোলাম আজমের বাড়ি ভেঙে দেয় নাই। হ্যাঁ, গোলাম আজমের যেহেতু তাকে জেল দেওয়া হয়েছে, এমনকি ফাঁসি দেওয়ার কথা ছিল, তার কিন্তু কোনো কিছু এরকম ক্ষতি করেনি। ঠিক একইভাবে একটি বাংলাদেশ দেখেন,
আহ, জামাতে ইসলামীর কথাই বলবো। আওয়ামী লীগ কিন্তু 15 বছর তাকে নিষেধ করেনি, যখন তারা একদম কোণঠাসা হয়ে লাস্ট পর্যন্ত ক্ষমতা থেকে এদের দেখতে পাচ্ছে যে তারাই করছে। অতএব এই দলটা তো বাংলাদেশের গণহত্যার সাথে যুক্ত 1971-এ। অতএব গণহত্যার বিচার আওয়ামী লীগ করেনি, সেটা আওয়ামী লীগের ভুল। তারা তো প্রথম এই যে দেখুন, শত্রু কিন্তু আপনাকে 1 সেকেন্ডের জন্য সময় দিবে না, কিন্তু আপনি যখন সময় দেন এটাই শত্রু তাদের তৈরি হতে এই সুযোগ করে দেন। অতএব যেই ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা হলো যে বাংলাদেশের এই কমপক্ষে 6 কোটি মানুষ, তাদেরকে দাবিয়ে রাখা যাবে না। এবং আপনি জানেন, আমি উদাহরণ দিয়েই শেষ করি। আইভি, সেলিনা হায়াত আইভি, তাকে গ্রেফতার করার সময় আওয়ামী লীগের কিন্তু ডাক দিতে হয়নি। সাধারণ শত শত হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। তার ভয়েই পরবর্তীতে এই এই ধরনের নিষেধাজ্ঞায় আসছে, যেটা আসলে ধোপে টিকবে না। আমি দেখছি পেপার পত্রিকায় অনেক জায়গায় অনেকে বলছে, পেপারে বলছে না, পেপার তো বাংলাদেশে নিয়ন্ত্রিত, সামাজিক মাধ্যমে, যে পরিবেশ উপদেষ্টা নাকি পলিথিন নিষেধ করেই রক্ষা করতে পারছেন না উনি। আওয়ামী লীগের এই কোটি কোটি, শত শত নয়, হাজার হাজার নয়, কোটি কোটি সমর্থককে আপনারা নিষেধাজ্ঞা দিয়ে কি করবেন? এই নিষেধাজ্ঞা আবারও আপনাদের ভেবে দেখা উচিত, এবং দ্রুততম সময়ে সমস্ত নিষেধাজ্ঞা তুলে দিয়ে আওয়ামী লীগের মধ্যে যারা আপনাদের আপনারা প্রমাণ করতে পারবেন যে তারা ক্রিমিনাল, তারা ভালো নয়, তাদের শাস্তি হবে। আওয়ামী লীগের কেন, আমি খারাপ হলে আমার শাস্তি হবে। সবাইকে উন্মুক্ত, যেটা যেটা আজকে টমি বললেন, ইয়াতে আমাদের স্টেট ডিপার্টমেন্টে, যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের তাদের মৌলিক অধিকার, তাদের জমায়েতের অধিকার, তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষার অধিকারকে বাস্তব প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে। অনেক ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে আপনি এত ক্লিয়ারিটি থাকে আপনার কথায়, একদম খুব পরিষ্কার করে আমাদের দর্শকরা আপনি কি বলতে চান এটা বুঝতে পারি। আপনাকে আবারও ধন্যবাদ জানাই। নিশ্চয়ই আমরা আরো অনেক বিষয় আছে আপনার সাথে একটু কথা বলা দরকার। আপনি আমাদেরকে সময় দিবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকুক বাংলাদেশ, এই আমার প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকে আমাদের দর্শকের কথা আপনাদেরকে ভালো লেগেছে। আসলেও আমরা আহ, অপরাধী অপরাধ করবে, তার শাস্তি হবে, কিন্তু কাউকে পছন্দ করার জন্য, আমার মত প্রকাশের জন্য যদি নিরীহ কেউকে, মানুষকে অবদমিত করা, এটা মনে হয় ঠিক হচ্ছে না। ভীষণ ভুল হচ্ছে। এটা মানবতার চরম বিপর্যয় হচ্ছে, পরাজয় হচ্ছে। যারা নীতি নির্ধারকের ভূমিকায় এই মুহূর্তে আছেন তাদের অবশ্যই এগুলো ভেবে দেখা দরকার, চিন্তা করা দরকার, রিকনসিডার করা দরকার। আপনারা সবাই ভালো থাকুন, বাংলাদেশের মানুষ ভালো থাকুক। আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, বিশেষ করে আপনার কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।